নমস্কার। বেঙ্গলি স্টোরি ট্রেজারের একটি নতুন গল্পে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমি পিঙ্কি। আজকে একটি নতুন গল্প পড়ে শোনাতে চলেছি। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম মহুয়া। মহুয়ার যে একজন প্রেমিক আছে সেটা আমি বিয়ের পরপরই টের পাই। ঝামেলা, ঝঞ্ঝাট, জটিলতা এবং সাসপেন্স এসব আমি একেবারেই মোকাবিলা করতে পারি না। সবসময় যে কোনো সংকটে আমার ল্যাজে গোবরে অবস্থা হয়। মহুয়া ফুলশয্যার রাতেই আমাকে ঠাড়ে ঠোড়ে প্রত্যাখ্যানই করেছিল। সেটা আমি লজ্জা বলে ভুল করেছিলাম। আর আমারও তো কিছু লজ্জা এবং সংকোচ ছিলই। ফলে আমি একরকম তার গাত্র স্পর্শ করতে বিরত ছিলাম। একটু আধটু কথা হয়েছিল মাত্র। আমাদের সম্বন্ধ করে বিয়ে, কাজেই পূর্ব পরিচয় ছিল না। ফুলশয্যায় সেটাই বরং হলো আলাপ পরিচয়, আর কি। মনে হলো মহুয়া বেশ বুদ্ধিমতী এবং তার আইকিউ আমার চেয়ে বেশি। আমি যে আমেদাবাদে থাকি এটা মহুয়ার বেশ পছন্দই হলো। তবে সে জানিয়ে দিল পিএইচডি করছে বলে সে এখন আমেদাবাদ যাওয়ার কথা ভাবছে না, অর্থাৎ যাবে না। আমি তখন বললাম আমার কোম্পানি আমাকে কলকাতা বদলি করতে চাইছে। এতে মহুয়া খুব একটা খুশি হলো না। বলল, কলকাতা আর এমন কি ভালো জায়গা, আমেদাবাদই তো ভালো। এসব কথা থেকে আমি কিন্তু অনুমান করতে পারিনি। আমার তত অনুমান শক্তি নেইও। যাই হোক, রাত 2টো নাগাদ নতুন বউয়ের সঙ্গে এক খাটেই আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি এবং ঘুমের আগে শুনতে পাই, খুব আবছাভাবে অবশ্য, মহুয়া বাথরুমে ঢুকে মোবাইলে কার সঙ্গে কথা বলছে। চাপা গলা। না, আমার সন্দেহ হয়নি, ঘুমেরও বিঘ্ন ঘটেনি। বিয়ের 2 দিন পরেই মহুয়া বাপের বাড়ি চলে গেল তার পিএইচডির ক্লাস এবং লাইব্রেরির ওয়ার্ক করার জন্য। আমারও সামান্য ছুটি। 4 দিন পরই আমেদাবাদে ফিরে যেতে হবে এবং এইভাবেই বিচ্ছেদের সূচনা হয়ে রইল। মাস 4 বাদে কোম্পানি আমাকে প্রমোশন দিয়ে তাদের সিঙ্গুরের কারখানায় বদলি করে দেয়। ফিরে আসার আগে অবশ্য মহুয়ার সঙ্গে আমার রোজই আমেদাবাদ থেকে ফোনে কথাবার্তা হতো। খুব দীর্ঘক্ষণ ধরে নয় অবশ্য, কারণ কথা দীর্ঘায়িত হয় প্রেম ভালোবাসা থাকলে। আমার দিক থেকে যথেষ্ট আবেগ থাকলেও মহুয়ার দিক থেকে ছিল না। বেশ ভদ্রগলায় কথা বলতো সে, কুশল প্রশ্ন করত, শরীরের যত্ন নিতে বলতো, মন দিয়ে চাকরি করতে বলতো, এমনকি শরীর খারাপ হলে উদ্বেগও প্রকাশ করত। দৈনিক 3 বার বা 5 মিনিট আমাদের কথা হতো, কিন্তু কোনো ঝড় উঠত না, তরঙ্গ দেখা দিত না। একটু যেন উষ্ণতার অভাব টের পেতাম। মহিলা বিষয়ক অভিজ্ঞতার অভাবে সেটাই স্বাভাবিক বলে মেনে নিয়েছিলাম। মহুয়া জানিয়েছিল আমেদাবাদ থেকে ফেরার দিন সে এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে আসবে, কিন্তু শেষ পর্যন্ত একটা জরুরি ক্লাসের জন্য সে আসতে পারেনি এবং আমি কিছু মনেও করিনি। কলকাতায় ফিরে পরদিনই আমি সিঙ্গুরে জয়েন করি এবং ব্যস্ত হয়ে পড়ি। আমার বিচক্ষণ এবং পয়সাওয়ালা বাবা অনুমান করেছিলেন যে বিয়ের পর ছেলে এবং বৌমা আলাদা থাকলে সংসারে এবং সম্পর্কে শান্তি থাকবে। সেই কারণে তিনি আমার জন্য বেহালায় একটি ফ্ল্যাট কিনে রেখেছিলেন। সাজানো গোছানো প্রস্তুত ফ্ল্যাট, ফার্নিচার, বিছানাপত্র, টিভি, ফ্রিজ, এমনকি বাথরুমে গিজার অবধি সবই ছিল। কিন্তু সেই ফ্ল্যাটে গিয়ে ওঠার কোনো মানেই হলো না। মহুয়া পরদিন এসে দেখা করল বটে, কিন্তু বলল যে বাপের বাড়ি থেকেই তার কাজকর্ম সুবিধে হচ্ছে বেশি। দিন 10-12 সময় চাইল, তারপর আসবে। তার এই আর হয়ে আলগা থাকাটা আমার খুব একটা পছন্দ হলো না। আমি বললাম, তুমি তো ভালো করে আমার সঙ্গে মিশলেই না এখনো অবধি, কী করে সম্পর্কটা তৈরি হবে বলো তো? ও বলল, এ কি আর 2 দিনের সম্পর্ক, আর বড় ভালোই তো, তাতে আগ্রহ থাকে, কেউ কারোর কাছে পুরনো হয় না, ভালোবাসা বাড়ে। এসব বাংলা কথা আমি বুঝতে পারলাম, মন্দও লাগলো না। তবে ফ্ল্যাটে কয়েকদিন আমাকে একাই বসবাস করতে হলো। অফিসের ক্যান্টিনে দুপুরে খেয়ে নিতাম, রাতে হোম ডেলিভারি। দিন 10 বাদে নিউ আলিপুরে যৌথ পরিবারে ফিরে যেতে হলো এবং সেখানকার পরিবেশে একটা থমথমে ভাবের বিরাজমানতা টের পেতে বেশি দেরি হলো না।
আমার বোন ঋতুই একদিন আমাকে আড়ালে ডেকে বলল, বৌদি সম্পর্কে একটু খোঁজখবর রাখিস। কেন রে? কিছু আজে বাজে কথা কানে আসছে। কি কথা? সেটা বলতে পারবো না, গুজবও হতে পারে। বৌদির ক্লাসমেট দময়ন্তী আমার এক বন্ধুর খুব চেনা। সেই বলেছে বৌদি আদিত্য নামে কোনো একজনের সঙ্গে ইনভলভড। রাগের চেয়ে আমার ভয় হলো বেশি। আমি জটিলতা একদম সহ্য করতে পারি না এবং ঘাবড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। ঋতুই বুদ্ধি দিল, তুই যে নিজে কিছু পারবি না সেটা আমি জানি। আমার এক ক্লাসমেটের দাদার একটা ডিটেকটিভ এজেন্সি আছে, তারা এসব খোঁজখবর করে পাকা রিপোর্ট দেয়, ফটো বা ভিডিওও করে দেয় শুনেছি। অগত্যা সেটাই করতে হলো। 1 বা 1.5 মাসের মাথায় তারা সত্যিই রিপোর্ট দিল, ফটো এবং ভিডিও সমেত। আদিত্য সুপুরুষ এবং অতীব স্মার্ট। মহুয়ার সঙ্গে তাকে 2টি রিসর্টে, পুরীতে এবং কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ ও নাইট ক্লাবে দেখা গেল, ডিস্কোতেও। রিপোর্টে পরিষ্কার জানানো হয়েছে এদের ঘনিষ্ঠতা খুবই গভীর, ফিজিক্যাল রিলেশনও আছে, তারা একাধিকবার রাত্রিবাস করেছে। মাত্র 1 বা 1.5 মাসেই যদি এতটা হয়ে থাকে তবে তো গভীর গাড্ডা। মুখোমুখি সংঘর্ষ বা ঝগড়া বিবাদ আমার পক্ষে সম্ভব নয়, আমি পেরেও উঠি না, কিন্তু তা বলে আমি উন্মার্গগামীও নই। আমি ভিডিও এবং ছবির কপি করে সিডি এবং রিপোর্টের জেরক্স কপি মহুয়াকে কুরিয়ারে পাঠিয়ে দিলাম, সঙ্গে একটা ছোট্ট নোট, তোমার এ ব্যাপারে কিছু বলার আছে কি? যদি না থাকে তবে আপোষে ডিভোর্স নিয়ে নাও। 3 দিন বাদে রাত্রে ফোন করল মহুয়া। প্রথম প্রশ্নটাই ছিল, ব্যাপারটা কি সবাইকে জানিয়ে দিয়েছ? তার মানে? তোমার বাড়ির সবাই কি ভিডিওটি দেখেছে? তাতে কি আসে যায়? না, কিছুই যায় আসে না। মামলাটা কি তুমি করবে? মামলা তুমিও করতে পারো। আমার তো কোনো অভিযোগ নেই, অপরাধী তো আমি। বিয়েটা করার কি খুব দরকার ছিল মহুয়া? এটা করলে কেন? সেটা এখন আর ব্যাখ্যা করে লাভ নেই। যা বলবো তা তোমার বিশ্বাস হবে না, তবে আমি নির্দোষ নই। আদিত্যর সঙ্গে তোমার প্রেমটা তো দোষের ব্যাপার নয়, কিন্তু একজনের সঙ্গে প্রেম থাকা সত্ত্বেও আরেকজনকে বিয়ে করাটা অপরাধ। সেন্স অফ পজিশন ব্যাপারটা বোঝো? মানুষের ওই এক মস্ত দুর্বলতা, কিন্তু ওইটাই তার প্যাশন। ঠিক আছে, তুমি মামলা করো, আমি ডিভোর্স দিয়ে দেব, মিউচুয়ালি। বাই বাই। এইভাবে মহুয়ার সঙ্গে আমার খুব দুর্বল এবং ক্ষীণ বৈবাহিক সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। কিন্তু তার সঙ্গে কোনো শরীর বা মনের মেলামেশা হয়নি বলে বিচ্ছেদটা দুঃখের হলো না। তবে মহুয়া ভারী লাবণ্যময়ী মেয়ে ছিল। হয়তো নিখুঁত সুন্দরী নয়, কিন্তু অনেকে সুন্দরী না হয়েও আকর্ষণীয় তো হতেই পারে। মহুয়া ঠিক তেমনই, তাই মহুয়ার কথা বেশ মনে ছিল। স্থির করলাম আর বিয়েটির চক্করে যাব না। একটা বিয়েতেই যথেষ্ট অপপ্রচার এবং লজ্জাজনক ঘটনা ঘটে গেছে। কোম্পানি কিছুদিনের মধ্যেই আমাকে একটা ট্রেনিং নিতে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিল। বাঁচলাম। ফিরে এসে আমি আমার ব্যবসা শুরু করি। গুড়গাঁওয়ে আমার ছোট কারখানা খুলে চাকরি ছেড়ে দিই। মন দিয়ে ব্যবসাতে মজে থাকি এবং ক্রমে ব্যবসা জমে উঠতে থাকে। কারখানা বড় হয়, ঋণ শোধ হয়ে যায় এবং কারখানার আশপাশটায় গড়ে ওঠে ছোটোখাটো আমার নিজস্ব উপনগরীর মতো। রীতিমতো বিশেষজ্ঞ আনিয়ে প্রকৃতির চর্চা করে গাছপালা লাগিয়ে জায়গাটা ভারী মনোরম করে তুলতে যথেষ্ট খরচও হয়ে যায় আমার, কিন্তু তৃপ্তিও তো কম নয়। আমার উপনগরীর বিশাল ভিআইপি অতিথিশালায় কখনো বিশিষ্ট অতিথিদের আনাগোনার বিরতি ছিল না। অনেকে শুটিং করার জন্যও আসত, কারণ উপনগরীর জাপানি বাগানে ফুলের সমারোহ ও চমৎকার সরোবর ধারে ধারে নানা নির্মাণের মধ্যে চমৎকার শুটিং স্পটও ছিল। সরোবরটি বেশ বড় এবং তার মাঝখানে চমৎকার একটি দ্বীপও রচনা করা হয়েছে। নানা রকম জলযান, স্পিডবোটেরও আমদানি করা হয়েছে। এসব দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের জন্য আমার আলাদা ম্যানেজার এবং স্টাফ ছিল। মোটামুটি একটা মোটা রকম টাকাও আসতো ভাড়া বাবদ। নিজের টাকা পয়সা বা সাফল্য নিয়ে
আমার কোনো চিন্তাভাবনা বা অহংকার ছিল না। আসলে কাজে ডুবে থাকতে আমার ভীষণ ভালো লাগে। কাজের মধ্যেই আমার প্রাণ। ঋতুর বিয়ে হয়েছে দিল্লিতেই। ওর বর আমার কোম্পানিতেই চাকরি নিয়েছে অন্য চাকরি ছেড়ে। ভাই বোন কাছাকাছি থাকি বলে ঋতু আমার দেখাশোনাও করে। মাঝে মাঝে মা বাবাও এসে থাকে। বিয়ের প্রস্তাবগুলো আমি অবশ্য ফিরিয়েই দিই। ঋতুর একটা ছেলে হয়েছে, মাত্র 1.5 বছর বয়স। আমার ইচ্ছে ওই আমার উত্তরাধিকারী হবে। ওকেই মনের মতো মানুষ করব। কিন্তু মানুষ যাই ভেবে রাখুক না কেন, তার সব পরিকল্পনা মাফিক ঘটে না। এক শীতকালে আমার অতিথিশালায় কিছু কর্পোরেট মানুষজন এলো তাদের কোম্পানির সর্বভারতীয় কনফারেন্সে। 3 দিনের দিন আমার ম্যানেজার ফিরোজ সিরকা আমাকে জানালো একজন মিস্টার আদিত্য ঘোষ নামে আমার সঙ্গে দেখা করতে চান, তার বিশেষ দরকার। আমি বললাম, আমাকে কি তিনি চেনেন? বোধ হয় না, খুব টেনশনে আছেন মনে হয়। দরকারটা কি? বলছেন ব্যক্তিগত। স্ট্রেঞ্জ। ঠিক আছে, ব্রেকফাস্টে আসতে বলো, 10 মিনিট। যে ভদ্রলোক দেখা করতে এলেন তার বয়স আমারই মতন, 35 বা 36। বেশ ভালো চেহারা, তবে শরীরে মেদ জমেছে। আমি তাকে ব্রেকফাস্টে আপ্যায়ন করতে চাওয়ায় সবিনয়ে প্রত্যাখ্যান করে বললেন, আমি গত 5 বছর ধরে আপনার নাগাল পাওয়ার চেষ্টা করছি, পারিনি। আপনি বিদেশে গেলেন, আমাকেও যেতে হলো। ফিরে আসার পরও আবার নানা রকম ইনভলভমেন্টে জড়িয়ে পড়লাম। এতদিন পর আপনার সঙ্গে দেখা হলো। যদিও জানি আর কোনো লাভ নেই, তবুও কথাটা আপনাকে জানানো দরকার। বলুন। কথাটা মহুয়াকে নিয়ে। আমি আদিত্য ঘোষ। ও হ্যাঁ, আপনাকে একটু চেনা চেনা লাগছিল বটে। মহুয়াকে তো নিশ্চয়ই আপনি বিয়ে করেছেন? না না, করিনি। কিন্তু আপনারা তো ডিপলি ইনভলভ ছিলেন। আদিত্য ম্লান একটু হাসল, তারপর বলল, মহুয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু ভিডিও রেকর্ডিং এর ফটোগ্রাফি যে অন্য কথা বলছে। হ্যাঁ, তাও ঠিক, কিন্তু যা দেখেছেন তা বিশ্বাস করলে ভুল করবেন। তার মানে? বুঝিয়ে বলুন। এ কথা ঠিক যে আপনাদের বিয়ের বছর দেড়েক আগে মহুয়া আমার প্রেমে পড়েছিল। তবে বাঙালি মধ্যবিত্ত ঘরের মেয়ে তো, তাদের খুব লজ্জার সংকোচ। প্রেমের কথাটা সে অবশেষে একটি চিঠি লিখে আমাকে জানায়। কিন্তু আমি যে তার প্রেমে পড়িনি, সেই নিষ্ঠুর সত্যটা তাকে জানাতে আমার ভারী সংকোচ হয়েছিল। আপনি ওর প্রেমে পড়েননি? না, পড়া সম্ভব ছিল না। আজ আপনাকে আমার বলতে সংকোচ নেই যে আমি কিশোর বয়সে প্রথম টের পেয়েছিলাম যে আমি হোমোসেক্সুয়াল। মাই গড! কোনো মেয়ের প্রেমে পড়া আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সেই সত্যটা দুর্বলতাবশে মহুয়াকে সময় মতো বলতে পারিনি বলেই মেয়েটার অনেক ক্ষতি হয়ে গেল। তখন কি আপনার কথাটা বলে দেওয়া উচিত ছিল না? একটু দেরি হলেও শেষ অবধি সত্যটা আমি প্রকাশ করে দিই মহুয়ার কাছে। সে বোধহয় বিশ্বাস করতে পারেনি, কিংবা ভেবেছিল আমি এই রোগ থেকে ভালো হয়ে যাব যদি কোনো মেয়ের সংস্পর্শে থাকি, তাই বিয়ে করার জন্য ঝোলাঝুলি করতে থাকে। সেটা সম্ভব নয় জেনে অবশেষে সে অনিচ্ছের সঙ্গেই আপনাকে বিয়ে করে, কিন্তু গ্রহণ করতে পারেনি আমি যে তার শনিগ্রহ। কিন্তু আপনারা তো রাত্রিবাস করেছেন। আপনার ডিটেকটিভ এজেন্সি যখন আমাকে আর মহুয়াকে ফলো করতে শুরু করে, তখন আমি সেটা টের পেয়ে যাই। মহুয়াকে ব্যাপারটা জানাতেই সে আমাকে বলল যে এই সুযোগটা কাজে লাগালে তাদের ডিভোর্স পেতে সুবিধা হবে। সুতরাং আমরাই আপনার এজেন্সির এজেন্টদের দেখে তাদের সুবিধা মতো ছবি তুলতে সাহায্য করি, যাতে আপনার হাতে ব্রহ্মাস্ত্র তুলে দেওয়া যায়। মহুয়ার সঙ্গে কখনো শারীরিকভাবে ঘনিষ্ঠতা হয়নি, রাত্রিবাসের প্রশ্নই ওঠে না। আমি যে হোমোসেক্সুয়াল তা আমার বন্ধুবান্ধব, পরিবারের লোক এবং আমার বসও জানে। খোঁজখবর নিলেই জানতে পারবেন। মহুয়া শুধু চেষ্টা করেছিল আমাকে এই প্রবণতা থেকে উদ্ধার করতে, পারেনি। ডিভোর্সের পরও কিছুদিন আশায় আশায় থেকে সে হাল ছেড়ে দেয়। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে তখন। এখন আর মহুয়ার কথা আপনাকে জানিয়ে লাভ নেই জানি।
কিন্তু একটা মিথ্যে ও ভুল প্রচার থেকে মহুয়াকে মুক্তি করার দরকার ছিল বলে আমার মনে হয়। তাই আপনার কাছে আজ সব বললাম। আমি একটা বড় শ্বাস ছেড়ে বললাম, তাতে আর কী লাভ বলুন? মহুয়া তো তবু আপনাকে ভালোবেসেছিল। আমি তো তার আনুষ্ঠানিক স্বামী ছিলাম মাত্র, সম্পর্কই হয়নি। সেটা হয়তো আপনার দিক দিয়ে দেখলে যথার্থ বিচার, কিন্তু আসল ব্যাপারটা হয়তো অত সহজ এবং সরল অঙ্ক নয়। কারণ মহুয়া আজও কাউকে বিয়ে করেনি এবং তার কোনো বয়ফ্রেন্ড নেই। মা বাবার সঙ্গেই থাকে। আমি যতদূর জানি ঘটনাহীন, নিস্তরঙ্গ এবং খানিকটা নিঃসঙ্গ জীবনই সে যাপন করে। আপনার সঙ্গে কি তার এখনো সম্পর্ক আছে? সেই অর্থে নেই। প্রথম কথা, আমি ভীষণ ব্যস্ত, প্রচুর ট্যুর এবং নানা রকম কমিটমেন্ট থাকে। দ্বিতীয়ত, মহুয়ার সঙ্গে আমার সেন্টিমেন্টাল কোনো অ্যাটাচমেন্ট নেই, ফলে আমাদের বন্ধুত্বটাও একটু আলগা ধরনের। মহুয়ার মোহটাও তো অনেকদিন আগেই কেটে গেছে। এইসব খবরে আমার আর কোনো আগ্রহ নেই। 5-6 বছর আগেকার ঘটনা, আমি ভুলেও গেছি প্রায়। স্বাভাবিক। আর আপনিও এখন ফ্যামিলি ম্যান, বউ বাচ্চা আছে। আমি শুধু এই কথাটাই আপনাকে জানাতে চেয়েছিলাম যে মহুয়া আর আমাকে নিয়ে যে রটনাটা হয়েছে তার সবটাই আরোপিত। এই সত্যটা আপনার কাছে প্রকাশ করে আমি খানিকটা ভারমুক্ত হলাম আর কি। মহুয়া আপনাকে ঠকিয়েছে বটে, কিন্তু নিজেও বড্ড ঠকে গেছে। ওর পিএইচডি কি হয়েছিল? না, সোশিওলজি নিয়ে কাজ করছিল। ডিভোর্সের পরই মানসিক বিপর্যয়ে ওর সব এলোমেলো হয়ে যায়। কিছুদিন সাইকিয়াট্রিক ট্রিটমেন্টও চলেছিল। প্রচণ্ড ডিপ্রেশনে ভুগত। আমি ডিটেলস বলতে পারবো না, কিন্তু খুব একটা ক্রাইসিস পিরিয়ড গেছে শুনেছি। এখন বোধহয় কোনো মন্তেসরি স্কুলে বাচ্চাদের পড়ায়, আর বোধহয় কোনো রিলিজিয়াস অর্গানাইজেশনের হয়ে কিছু মিশনারি ওয়ার্ক করে। ওসব জেনে আপনার লাভ নেই। আদিত্য আমাকে কিন্তু দ্বিধায় ফেলে চলে গেল। যদি না মহুয়া সম্পর্কে আমার একটা মনে পড়া না থাকতো, তাহলে এ ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাতাম না। কিন্তু আশ্চর্যের বিষয়, মহুয়ার কথা আমার আজও বিরলে বিজনে অবসরে খুব মনে পড়ে। লাবণ্যময় একটা মুখ এবং নরম সরম কথাবার্তা। কয়েকদিন ভেবে আমি স্থির করলাম খোঁজ খবর করাটা দরকার, দ্বিধায় থাকা ঠিক না। কলকাতায় এসে সেই পুরনো ডিটেকটিভ এজেন্সিকেই ডেকে পাঠালাম। খোঁজ নিয়ে দেখলাম 5 বছর আগেকার অপারেটরদের মধ্যে 2-1জন এখনও আছে। তাদেরকেই ডেকে এনে অকপটে জিজ্ঞেস করলাম মহুয়া আর আদিত্যর ব্যাপারটা তাদের ইনফরমেশনটা গটাপ ছিল কি না। কিছুক্ষণ অস্বীকার করার পর তারা কবুল করলো যে হ্যাঁ, ব্যাপারটা গটাপ ছিল, কিন্তু তাতে আমার উদ্দেশ্য সফলই হয়েছে বলে তাদের মনে হয়েছিল। আমি বললাম, আমি দুজন সম্পর্কেই কারেন্ট ইনফরমেশন চাই। এবার কোনো গটাপ হলে চলবে না। 15 দিনের মধ্যে প্রথম রিপোর্ট পেশ করতে হবে এবং আগামী 2 মাস ধরে অবিরল নজরদারি চালিয়ে যেতে হবে। 15 দিন বাদে প্রথম রিপোর্টে যা জানা গেল তা নিতান্তই সাদামাটা, অনুত্তেজনক। আদিত্য তার পুরুষ সঙ্গীর সঙ্গে পার্ক স্ট্রিটের একটি ফ্ল্যাটে থাকে। সে অবশ্য খুবই ব্যস্ত মানুষ, আজ এখানে কাল সেখানে। আর মহুয়া সম্পর্কেও আদিত্য যা বলেছিল তা সত্য। গ্রিনহাউস নামে এক মন্তেশ্বরী স্কুলে পড়ায়, সৎসঙ্গের হয়ে কিছু কাজ করে, মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে না, সাদা খোলের শাড়ি ছাড়া কিছু পরে না। সবচেয়ে বড় কথা, কখনো বিউটি পার্লারে বা শপিংয়ে যায় না, গাড়ি নেই, বাস বা অটোতে যাতায়াত করে। কাজের সময় ছাড়া বাড়ি থেকে বেরোয় না। মা আর বাবার সঙ্গে থাকে। নিরামিষ জীবন। কোনো পুরুষ বন্ধুর খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। মাসখানেকের মাথায় একই রকম রিপোর্ট এলো, সঙ্গে ভিডিও সিডি। তাতে নানা অ্যাঙ্গেল থেকে মহুয়াকে দেখানো হয়েছে। সে সকালে বাজার করছে, অটোতে উঠছে, বাসে বসে আছে, বাড়িতে ঢুকছে বা বেরোচ্ছে, সৎসঙ্গের একটি মাতৃ সম্মেলনে বক্তৃতা দিচ্ছে, ছাদে দাঁড়িয়ে আছে। কোনো ঘটনা নেই, কিন্তু ঘটনা আছে। সেটা হলো মহুয়ার চেহারা। অনেকটাই রোগা হয়ে গেছে, কিন্তু ভারী স্নিগ্ধ, কৃশ একটা অন্য রকমের সৌন্দর্য ফুটে উঠেছে তার চেহারায়। সেক্স অ্যাপিল না হলেও বেশ সম্ভ্রম হয়ে দেখলে ভালো লাগে। বয়স এখন 30-এর কাছে পিঠে, দেখলে আরও কম বলে মনে হয়।
আর সবচেয়ে ভালো লাগলো পোশাকের পারিপাট্য তেমন নেই, সুন্দর হওয়ার আয়াস প্রয়াস নেই। অল্প বয়সে ঘা খেয়েছে বলেই কি এইরকম একটা শুদ্ধিকরণ ঘটেছে মহুয়ার? পুরো 2 মাসের গোয়েন্দাগিরির ফলে যেসব খবর জমা হলো তা সেরকম কৌতূহলোদ্দীপক নয়, কিন্তু স্বস্তিকর। আমি প্রথমে ঋতুকে জানালাম। ঋতু বুদ্ধিমতী মেয়ে, সব শুনে বলল, আমি বলি কি, তুই বৌদিকে নিয়ে আবার ঘর কর। অতটা আগ বাড়িয়ে ভাবছি না, আর একটু স্টাডি করি তারপর। ঋতুর মারফত কলকাতায় মা আর বাবাও জানল। এক রাতে আমাদের মধ্যে, অর্থাৎ আমি, ঋতু, মা আর বাবার একটা টেলিকনফারেন্সও হয়ে গেল। সকলেরই মত হলো মহুয়াকেই ফিরিয়ে আনা হোক। কিন্তু কাজটা সহজ নয়। একটা মেয়েরও তো ইগো প্রবলেম আছে। মহুয়া তো আমার প্রতি প্রেমাসক্ত নয়, আমি চাইলেই সে রাজি হবে কেন? সুতরাং সাবধানে পা ফেলা দরকার। মহুয়ার মোবাইল নেই, সুতরাং একদিন তার ল্যান্ডলাইনেই রাত 10টা নাগাদ ফোন লাগালাম। একজন বুড়ো মানুষ, বোধহয় মহুয়ার বাবা, ফোন ধরলেন। হ্যালো, মহুয়া আছে? হ্যাঁ আছে। মহুয়া, তোর ফোন, বলে ফোনটা কেটে দিলেন। জিজ্ঞেস করলেন না কে বলছেন, আর সেটা আমার বেশ পছন্দ হলো। মহুয়া ফোন তুলে বলল, হ্যালো, বলুন, কেমন আছো? মহুয়া বেশ খানিকটা স্তব্ধ হয়ে রইল। তারপর কেমন স্খলিত তদ্গত গলায় বলল, উফ, কতদিন পর তোমার গলা শুনলাম। বুকটা একটু দুলে উঠল। 5 বছর পরও কি মহুয়া আমার গলা মনে রেখেছে, নাকি অন্য কারো গলা বলে ভুল করেছে? বললাম, আমি কে বলো তো? মহুয়া একটু হাসল, তারপর বলল, ভুল করিনি গো, ভয় পেও না। আদিত্য একদিন ফোন করে জানালো তুমি দিল্লিতে আছো। ভীষণ ব্যস্ত মানুষ, আর খুব নাকি বড়লোক। সত্যি? হ্যাঁ সত্যি, খুব না হলেও মন্দ নয়। তোমরা তো এমনিতেই বড়লোক ছিলে, এত টাকা দিয়ে কি হবে বলো তো? বেশি টাকা আমার কেন যেন ভালো লাগে না। টাকার কথা থাক মহুয়া, ওটা কোনো পয়েন্ট নয়। আমার একটা কথা জানার আছে। বলো, বাকি জীবনটা কিভাবে কাটাবে? মহুয়া আবার একটু হাসল, বলল, ওটা একটা প্রশ্ন হলে বুঝি? জীবন কেটে যাবে যেমন যায়। বিয়ে করবে না? মহুয়া আবার স্তব্ধ। অনেকক্ষণ পরে বলল, সেটা কি সম্ভব? কেন নয়? সেটা তুমি বুঝবে না। তোমার মুখ থেকে প্রশ্নটা শুনে আমার কিন্তু একটুও ভালো লাগলো না। আর বলো না প্লিজ। আচ্ছা, আচ্ছা, আচ্ছি, বাই। মহুয়া কিছু বলল না। ফোনটা বোধহয় অনেকক্ষণ ধরেছিল। স্তব্ধ টেলিফোনটায় মায়াময় হাত রেখে আমি অনেকক্ষণ স্মিতমুখে বসে রইলাম। চারিদিকে হিরণ্ময় অন্ধকার, সোনার গুঁড়ো মেশানো বাতাস। আজ এই পর্যন্তই। গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু আমি আবার একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।